আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। স্বনির্ভর ও তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার আশা প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেপ্টেম্বর অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। ফ্যাসিবাদের পথ ধরে হাঁটছে সরকার, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির। আজকের আলোচনার মূল বিষয় সেপ্টেম্বরে পাবে রাষ্ট্রপতি, এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে সরাসরি দুজন অতিথি আছেন। আমি শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন এবিএম মোশাররফ হোসেন এমপি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি এভিএম মোশাররফ হোসেন এমপি আপনার কাছে আসি। বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি, সেপ্টেম্বর অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি, কথা আইনমন্ত্রী বলেছেন আজকে। কিন্তু কে হচ্ছেন রাষ্ট্রপতি, এটি নিয়ে গুঞ্জন কিন্তু যত দিন যাচ্ছে চড়াও হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রী, তিনি বলছেন যে দলের স্থায়ী কমিটির সভায় নামটি নির্ধারিত হতে পারে। এখন পর্যন্ত কাদের নাম আসছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার শ্রদ্ধেয় রাজিকুজ্জামান রতন ভাই সহ দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি দেখবেন মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। আমাদের সংবিধান অনুসারে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে স্পিকার ভারপ্রাপ্ত সে দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুসারে সেটাই বর্তমানে কার্যকরী আছে। 3 মাস পর্যন্ত উনি ভারপ্রাপ্ত থাকতে পারবেন, তারপর রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তো এখন আমাদের সময় আছে। আর আপনি যেটা বললেন যে 3 মাস পর্যন্ত যখন থাকার সুযোগ আছে সংবিধান অনুসারে, তাড়াহুড়ো করে তো তার নির্বাচন করার বা সংসদ ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না, কারণ উনি সাংবিধানিকভাবেই এখন দায়িত্ব পালন করার সেই সুযোগ আছে। আর আপনি বলবেন যে কে ক্যান্ডিডেট হবে, দেখেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল, আর রাষ্ট্রপতি হলো দেশের সর্বোচ্চ রাষ্ট্রের নেতৃত্বদানকারী ব্যক্তি। এখানে যে কথাটি আমাদের মহাসচিব এলজেডি মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, ওইটাই সঠিক কথা, যে আমাদের বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরাম হলো তার স্থায়ী কমিটি। স্থায়ী কমিটির মিটিং সময় আছে, তারা যাচাই বাছাই করে পার্টির মধ্যে অভ্যন্তরীণ জনপ্রিয়তা কার বা রাষ্ট্রপতি যিনি হবে তিনি জাতির কাছে একটা গ্রহণযোগ্য ব্যক্তি হতে হবে। কারণ উনি এখন হয়তো দলের লোক, কিন্তু যখনই রাষ্ট্রপতি হবে তখন কিন্তু নিরপেক্ষভাবে ওনাকে দায়িত্বটা পালন করতে হবে। সেই ক্ষেত্রে আমার সময় আছে, আমরা দেখি যে কি সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত যেটি শোনা যাচ্ছে যে বিএনপি স্থায়ী কমিটির থেকেই হয়তো আসতে পারে হাই প্রোফাইল যারা আছেন উপরের সারিতে। মানে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের কিন্তু একটা খুব তিক্ত অভিজ্ঞতা আছে, বিশেষ করে বিএনপির। রতন ভাই হয়তো আমার সাথে একমত হবেন। সেটা হলো, আপনি দেখেন একসময় আমরা কিন্তু রাজনীতির বাইরে গিয়ে প্রফেসর ইয়াজউদ্দিন স্যারকে আমরা কিন্তু রাষ্ট্রপতি বানিয়েছিলাম। তার পরিণতি আমরা দেখেছি। 111 আসলে রাষ্ট্রের যে কোনো দুর্যোগে, যে কোনো চ্যালেঞ্জের সময় যদি সে রোলটা প্লে না করতে পারে, সে সাহসের সাথে, দক্ষতার সাথে, তাহলে কিন্তু এই রাষ্ট্র বিপদে পড়বে, যেটা পড়েছিল 111। আবার দেখেন আপনি 1996 সালে 96 নির্বাচনের আগে একটা কু হয়েছিল জেনারেল নাসিমের নেতৃত্বে। তখন রাষ্ট্রপতি ছিল কিন্তু আব্দুর রহমান বিশ্বাস সাহেব। অত্যন্ত দৃঢ়তার সাথে সেটা মোকাবেলা করে কিন্তু সেদিন গণতন্ত্রের যাত্রাটাকে অব্যাহত রেখেছিলেন। কিন্তু ইয়াজউদ্দিন স্যার সেটা কিন্তু ব্যর্থ হয়েছিলেন। যার জন্য আমি আমার ব্যক্তিগত মত থেকে বলি, এবং আমি অধিকাংশ আমাদের নেতাকর্মীদের সেন্টিমেন্ট, যে রাষ্ট্রপতি অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া উচিত। ধন্যবাদ। আমি জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে একই রকম প্রশ্ন। রাষ্ট্রপতি হওয়ার আলোচনা এখন আসলে কারা আছেন, মানে আপনার কাছে কি মনে হচ্ছে? যদিও সরকারি দল যারা রয়েছেন সংসদে, সংখ্যাগরিষ্ঠ যে দলটি, তাদের থেকেই হয়তো হতে পারে। আপনার কাছে কি মনে হয়? এই আলোচনা করে আমরা সময় কাটাতে পারি। আমাদের এই সময় কাটানোতে কিছু আসবে যাবে দেশের? এটা একদম পরিষ্কার যে এই রাষ্ট্রপতির পদত্যাগটা এটা আকস্মিক কোনো ব্যাপার নয়, এটা অপ্রত্যাশিত কোনো ব্যাপারও নয়। এটা শুধু একটা সময় গণনার ব্যাপার ছিল যে কখন তিনি পদত্যাগ করবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার দায়িত্ব নেবেন, 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্ধারণ করতে হবে, এবং বিএনপি সংসদের 2/3 মেজরিটি নিয়ে আছে, বিএনপি ডিসাইড করবে যে তারা কাকে রাষ্ট্রপতি করবে। আমাদের এটা নিয়ে আসলে এত কৌতূহলী হওয়ার তো কিছু নাই। রাষ্ট্রপতি পদটা রাষ্ট্রের জন্য যেমন গুরুত্বপূর্ণ, দলের জন্য গুরুত্বপূর্ণ। এবং যে কারণে খেয়াল করে দেখুন, নির্বাচিত হওয়ার আগেই এই রাষ্ট্রপতিকে নিয়ে, যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন তাকে নিয়ে অনেক কথা ছিল, কিন্তু কেন 90 দিন পার করে দিল বিএনপি তাকে নিয়ে? 180 দিনের কাছাকাছি সময় আসলো কেন? কারণ বিএনপিরও একটা চিন্তা আছে যে আগামী নির্বাচনটা যখন হবে তখন রাষ্ট্রপতি কে থাকবেন।
ফলে সেই বিবেচনাটা করে এমন একটা সময়ে তাকে পদত্যাগের কথা বলা হয়েছে অথবা তিনি পদত্যাগ করেছেন যাতে আগামী নির্বাচনের সময় বিএনপি সেফ থাকে, যে যিনি রাষ্ট্রপতি হবেন তিনি বিএনপিরই নমিনেটেড মানুষ। ফলে এগুলো তো রাজনীতিতে একটা সাধারণ হিসাব সবাই করে। যেটা মোশাররফ ভাই খুবই ভালো করে বলেছেন যে রাজনীতিতে আমাদের নানা ধরনের চড়াই উতরাইয়ের অভিজ্ঞতা তো এই 54-55 বছর হয়েছে আমাদের এখানে। তো ফলে কোনো দলই তার নিয়ন্ত্রণটা আলগা করতে চাইবেন না, তার নিয়ন্ত্রণটা রেখেই নির্বাচন করবেন, এটাই একটা চাওয়া। সে কারণেই তো আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল একটা তত্ত্বাবধায়ক নিরপেক্ষ নির্বাচন হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তো যেহেতু সংবিধানে আবার এটা ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, ফলে আগামী নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। কিন্তু নির্বাচনের আগে নানা ধরনের ঘটনার যদি ঘটতে থাকে, সেই সময় রাষ্ট্রপতি যেন যে দলের মনোনীত রাষ্ট্রপতি সেই দলের সর্বোচ্চ আস্থাটা তিনি বহন করেন, সেই কথাটা তারা ভাববেনি, সেই অনুযায়ী তারা হয়তো সিদ্ধান্ত নেবেন। তা আমার মনে হয় যে রাষ্ট্রপতি কেন পদত্যাগ করছেন না এটা ছিল এতদিনের গুঞ্জন, কবে পদত্যাগ করবেন সেটা ছিল এতদিনের ভাবনা। এখন পদত্যাগ যখন করে ফেলেছেন, এখন কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি এটা হচ্ছে ভাবনা। মানে আমাদের নানা ভাবনায় ব্যস্ত থাকি। কিন্তু এই কৌতূহলটা থাকে। হ্যাঁ, কৌতূহলটা থাকে এবং কৌতূহল তৈরি করা হয়, কৌতূহল জাগিয়েও রাখা হয়। এবং যেটা মোশাররফ ভাই বলেছেন ঠিকই, কিংবা তার আগে তাদের দলের বলেছে যে তাদের দল ডিসিশন নেবে, তা আমরা এটা তাদের দল ডিসিশন নিক। আমাদের হয়তো বাইরে থেকে যেটা আমরা রাজনীতি নিয়ে একটু খোঁজ খবর রাখি, তারা মনে করি যে দলের মধ্যে কারা কারা থাকতে পারেন, যদি অ্যাকর্ডিং টু সিনিয়রিটি তাহলে কারা আসতে পারেন, অ্যাকর্ডিং টু লয়ালিটি তাহলে কারা বিবেচিত হতে পারেন, তারপর যদি বলি একজন ডিগনিফাইড ব্যক্তি দলের মধ্যে কাদেরকে তারা ডিগনিফাইড লোক মনে করেন, ইন্টিগ্রিটি কার আছে, দল কার উপর বিপদের সময় ভরসা করতে পারে, এরকম অনেক ক্রাইটেরিয়া তারা তো বিবেচনা করবেন, করে তারা একজন মানুষকে রাষ্ট্রপতি নির্বাচন করবেন এবং তিনি তাদের দলের সর্বোচ্চ আস্থার প্রতীক হিসেবেই হয়তো থাকবেন। ধন্যবাদ। আমি একটু আবারও যেতে চাই, যারা এবিএম মোশাররফ হোসেন এমপি আজকে 11 দলের একটি মিটিং ছিল যে সিলেটে, সেখানে জামায়াতের আমির বলেছেন যে ফ্যাসিবাদের পথ ধরে হাঁটছে। হঠাৎ আসলে 5 মাসের মাথায় এমন কি হলো, বা যে এই কথা বলছেন তিনি, বা এমন কোন লক্ষণ কি সরকারের মধ্যে পরিলক্ষিত হচ্ছে কি না? এটা মূল্যায়ন করতে পারবে যারা সরকারের বাইরে আছে তারা, যে সরকার সাংবিধানিকভাবে আগাচ্ছে না, মানুষের মৌলিক মানবাধিকার অধিকার কি সংরক্ষণ করতে পারছে, দেশটাকে কি একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে নিয়ে যেতে পারছে, এটা হলো মানুষের মূল্যায়নের বিষয়। তা আমার মনে হচ্ছে যে 5 মাসে এই মূল্যায়ন করার সময় এখনো আসেনি। এক, আর রাজনীতিতে কিন্তু কিছু বক্তব্য মাঠে না থাকলে ওই দল কিন্তু আর সাধারণ মানুষের কাছে যাওয়ার মতো কোনো স্কোপ থাকবে না। আপনি মনে এমন কি ঘটনা বাংলাদেশে ঘটেছে, আপনার তো একটা গণমাধ্যমের লোক, যে সরকার জনরায়ের বিরুদ্ধে গেছে, সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না। বরং আমরা যদি দেখি, আপনি দেখবেন যে এই সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নেয় তখন কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ সরকারের কাছে ছিল। এক হলো একটা ফেসিবাদী সরকারের সাজানো প্রশাসন নিয়ে তাকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। একটা হলো আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি ধ্বংসের শেষ প্রান্তে, দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক, দেশ একটা ঋণে জর্জরিত। দ্বিতীয়ত হলো আগামী দিনে এই সরকার মানুষের কাছে কিন্তু ওয়াদা করেছে, কিছু কমিটমেন্ট করেছে, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা উন্নতি, অর্থনৈতিক অবস্থাকে সচল করা, এইগুলিকে বাস্তবায়ন করা সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, এটা তো বোঝার। তারপর হলো এই যে ডিসিশন মেকিংগুলি তারা কত দক্ষতার সাথে বাস্তবায়ন করবে, তার জন্য তার একটা মানে খুব স্মার্ট একটা প্রশাসন। কিন্তু আপনি দেখেন, আপনি যদি একটু বিশ্লেষণ করেন, যে আমরা যেটা শুনেছি শেখ হাসিনার আমলে 2 স্তর 3 স্তর 4 স্তর বিশেষ তারা প্রশাসন সাজিয়েছে। এখন রাতারাতি তো সবকে আপনি তারাই, আপনি হিসাব করে যদি দেখেন যারা শেখ হাসিনার সাথে ছিলেন, সর্বোচ্চ কত রতন ভাই 200 পালিয়ে গেছে, এর বেশি তো নাই। আর সকল প্রশাসন বাংলাদেশে আছে, তো এদেরকে দিয়ে তো আপনার প্রশাসনটা পরিচালনা করতে হচ্ছে। যার জন্য আপনি দেখেন, আমি তো মনে করি অনেকগুলি আমাদের ইন্ডিকেটর পজিটিভের দিকে। যেমন আমরা একটা মব কালচার ছিল, যেটা ইউনূস সরকারের আমলে খুব তীব্র আকার ধারণ করেছে, আজকে মব কালচার নাই। পুলিশের মনোবল একেবারে নিম্ন পর্যায়ে ছিল, সেটাকে ধীরে ধীরে বুস্ট আপ করা হচ্ছে এবং মোটামুটি আইন শৃঙ্খলা রক্ষা কিন্তু এখন বাংলাদেশে ভালোই বলা চলে। আপনি যে কোনো সময় চাই নিশ্চয়ই আপনার ভালোই বলা চলে।
তারপর জনগণের আপনি দেখেন যে কোনো দল ক্ষমতায় আসে একটা জনগণের কাছে কিন্তু ওয়াদা করে, কমিটমেন্ট করে, সেগুলো কিন্তু বাস্তবায়ন। যেমন আপনি যদি একটা উদাহরণ আমি দিই, শেখ হাসিনার আমলে আপনি দেখুন 2008-এ ওয়ানিগুলের গভর্নমেন্টের পর যে নির্বাচনটা হয়েছিল, আমার স্পষ্ট, আমি নিজেও ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু শেখ হাসিনার তেমন আওয়ামী লীগের পক্ষ থেকে যেমন আমি বিনামূল্যে সার দেব, ঘরে ঘরে চাকরি দেব, 10 টাকা চাল খাওয়াবো, মনে আছে আপনার নিশ্চয়ই। নির্বাচনে কিন্তু 15 বছর ক্ষমতায় ছিল, বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু দেখবেন আমরা জনগণের কাছে কিন্তু কমিটমেন্ট করেছিলাম যে আমরা গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করবো। ইতিমধ্যে দেখেন আমরা বলেছিলাম যে আমরা যদি একক, বিএনপি এখন 2/3 মেজরিটি, তারপর কিন্তু একক সরকার গঠন করেনি, আপনি দেখেছেন। এখানে একটা অন্য দরকার থেকে এনেও তাদেরকে মন্ত্রী বানানো হয়েছে। তো সুতরাং একটা এই যে আমরা যে কমিটমেন্টটা করেছিলাম বাস্তবায়ন, তারপর আপনি দেখেন আমরা বলেছিলাম আমরা ফ্যামিলি কার্ড দেবো, কৃষক কার্ড দেবো, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেবো, আমরা 25,000 কোটি গাছ লাগাবো, আমরা খাল খনন করব। দেখেন এই 5 মাসের মধ্যে আমরা প্রত্যেকটি ওয়াদা কিন্তু আমরা বাস্তবায়ন করতে চলেছি। আর আমাদের অপোজিশন নেতা জনাব ডাক্তার শফিক সাহেব যে কথা বলেছে, ফেসিস্টের দিকে চলে যাচ্ছে এতে বলছে, তা ওনারা তো অনেক কথা বলেন। এই 5 মাসে কি ওনাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছে? একজন কি গুম হয়েছে? একজনের বিরুদ্ধে কি গায়েবী মামলা দেওয়া হয়েছে? কাউকে কি রাজপথে কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়েছে? এগুলি হলে রাজনৈতিক একটা রেটরিক। সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য মুখরোচক কিছু কথা বলতে হবে, এই কারণে এই কথাগুলি তারা বলে চলেছে, যার বাস্তব কোনো ভিত্তি আছে বলে আমরা মনে করি না। জি, ধন্যবাদ। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছেও একই রকম প্রশ্ন, যে ফ্যাসিবাদের পথ ধরে হাঁটছেন, এই ধরনের কথা আমরা এর আগেও দেখেছি যে গণভোট সরকার মানছেন না, রাজপথে ফয়সালা করে সেটা আদায় করা হবে। মানে এমন কি লক্ষণ আপনি সরকারের মধ্যে দেখেন যে আসলে এই ধরনের কথা বলতে হচ্ছে 5 মাসের মাথায় এসে? যিনি বা যে দলের পক্ষ থেকে তিনি কথা বলেছেন, তাকে তো দুটো জিনিস একটু পরিষ্কার করে তাদের বলা দরকার, যে ফ্যাসিবাদ কি আর ফ্যাসিস্ট কি। ফ্যাসিবাদ হচ্ছে একটা পদ্ধতি। তাহলে আমাদের এই রাষ্ট্রটা যে চলছে, এর আগে আওয়ামী লীগ যে পদ্ধতিতে দেশটা চালিয়েছে, তার থেকে বিকল্প কি কোথাও কোথাও হয়েছে? আচ্ছা, যদি না হয়ে থাকে, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী তিনি কি একজন ফ্যাসিস্ট হয়ে গেছেন? তাহলে রাষ্ট্রটা যদি ফ্যাসিবাদী পথে হাঁটে, তার রাষ্ট্রের যিনি প্রধান তিনি নিশ্চয়ই একজন ফ্যাসিস্ট হয়েছেন। তারা কি তাকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যা দেবেন? এটা তাদের প্রশ্ন। এই জামাত ইসলাম বিরোধী দল হিসেবে বিএনপির সঙ্গে তারা একটা অম্ল মধুর সম্পর্কে আছে। কখনো অম্ল হয়, কখনো মধুর হয়, কখনো কোলাকুলি করেন, কখনো গালাগালি করেন, দুটোই তারা চলছে। কখনো হ্যান্ডশেক করেন, কখনো আবার হাতাহাতিতেও লিপ্ত হন। তো ফলে সেটা তাদের একটা বিষয়। কিন্তু আমরা যারা পার্শ্বদের পক্ষ থেকে আমরা বলি, এই সরকারের প্রতি আমাদের সুনির্দিষ্ট কিছু বক্তব্য আছে। যে বিপুল আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থানের পরে 18 মাসে ইউনূস সরকার কিন্তু গণ অভ্যুত্থানের চিন্তার বিপরীতে পথ হেঁটেছে। দুর্নীতি দূর করে নাই, দুঃশাসন দূর হয় নাই, এমনকি আইনের শাসনের পরিবর্তে মব ভায়োলেন্সটাকে প্রমোট করা হয়েছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে একটু উত্তরণের দিকে আমাদের এই দেশটাকে আমরা দেখতে চেয়েছি। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখলাম যে ইউনূস সরকারের রেখে যাওয়া পথে যদি এই সরকার আবার হাঁটে, তাহলে এই সরকার যতই সদিচ্ছা থাকুক, সদিচ্ছার কথা বলুক, বিকল্প ফলাফল তো নিয়ে আসতে পারবে না। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এই সরকার ইউনূস সরকারের পথে হাঁটছে? যেমন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা হয়েছিল, ইউনূস সরকার যেটা নির্বাচনের 72 ঘন্টা আগে করে গোটা জাতির উপর চাপিয়ে দিয়ে গেলেন, সেই ব্যাপারে এই সরকারের ভূমিকা কি? এবং জামাত ইসলাম যে এখন এই সরকারকে ফ্যাসিবাদের পথে হাঁটছে বলছেন, জামাত ইসলামেরও বা এখানে ভূমিকা কি? এই ক্ষেত্রে কিন্তু তারা এক জায়গায় তো আছেন, তাই না? যদি বলি যে বলা হলো যে আমাদের রাষ্ট্রীয় যে মিল কলকারখানাগুলো আওয়ামী লীগ বন্ধ করে দিয়ে গিয়েছিল, আমাদের দাবি ছিল সেই রাষ্ট্রীয় কলকারখানাগুলো চালু হোক। কিন্তু এখন আমরা শুনছি যে এরকম 36টা কলকারখানা সেগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। তার মানে কি রাষ্ট্রের সম্পদ ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে। চালু তো করার কথা বলছে নাকি সরকার? বেসরকারি খাতে ব্যক্তির হাতে তুলে দেবে আর কি। এখন ক্রিসেন্ট জুট মিলে 100 একর জায়গা আছে, তো ওইখানে জুট মিলের কি হবে এটা বড় কথা না, ওই জায়গার দিকে তো একদল মানুষের নজর আছে। আমরা পাটকলগুলো যখন বন্ধ করেছিল শেখ হাসিনার সময়, তিনি নাকি কাঁদতে কাঁদতে বন্ধ করেছিলেন। আমরা কান্দারই বা দরকার কি, আর বন্ধ করারই দরকার কি? এগুলো তো চালু রাখলেই হতো। আমরা দেখিয়েছিলাম যে 1200 কোটি টাকার দিয়ে যদি আধুনিকায়ন করা যেত, তাহলে এটার 5000 কোটি টাকা খরচ করে গোল্ডেন হ্যান্ডশেক করে শ্রমিকদেরকে তাড়াতে হতো না। পাল্টা হিসাব দিয়েও আমরা দেখিয়েছিলাম, আমাদের কথা কানে নেননি, বন্ধ করে দিয়েছেন। তো এই সরকার আমরা চেয়েছিলাম সেই কথাগুলো বিবেচনা রেখে চালু করবেন।
আচ্ছা, তারপরে ধরুন তেল গ্যাস আমদানিটা এখন বেসরকারি খাতে ছেড়ে দিতে যাচ্ছেন। তার মানে জ্বালানির মতন এত বড় একটা জিনিস যদি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই ব্যবসায়ীদের হাতে আমাদের জ্বালানি নিরাপত্তা কিভাবে নিশ্চিত থাকবে? সরকার একটা পে কমিশন করেছে, 14 লক্ষ সরকারি কর্মচারী, তারা হয়তো পে কমিশনের সুবিধাটা পাবেন, কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক, কোটি কোটি শ্রমিক, তাদের জীবনটা কি হবে? সরকারি কর্মচারীদের হবে। আমরা আমাদের জায়গা থেকে এই সমালোচনাগুলো করি। আমরা বলি যে আপনারা যখন গণ অভ্যুত্থানের চেতনার কথা বলেন, আপনারা জুলাই চেতনার কথা বলেন, আপনারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে সেই কথা বলেন, ফলে আমরা বাসদের পক্ষ থেকে এই দাবিগুলো রাষ্ট্রের কাছে জানাতে চাই যে আপনাদেরকে এই পথে হাঁটা উচিত। কিন্তু জামাত যে কথাটা বলছে, তা জামাতকে তো বলতে হবে, সে কি তার বিকল্প কিছু বলেছে? ফলে এই দায়িত্বটা জামাতকে নিতে হবে। ফলে জামাতের কথা নিয়ে আসলে আমাদের সমালোচনা করার কিছু নাই। তাদের জবাব তারাই দেবেন, এবং তারা ঘন ঘন কথা পাল্টান, এবং তারা হয়তো এই কথাটাও পরে পাল্টে ফেলবেন, বা জানি না কি করবেন তারা। আমি আসবো, আমি একটু এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই জনাব এ বি এম মোশাররফ হোসেন এমপি আপনি দিবেন যে এই সরকার কি ইউনূস সরকারের পথে হাঁটছে কিনা। আমি একটু বিরতি থেকে এসে আপনার প্রশ্নের উত্তর নিতে চাই। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সামনে থেকে নিচ্ছি একটু ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আড়াই অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব এ বি এম মোশাররফ হোসেন এমপি, আপনার কাছে প্রশ্ন ছিল যে যেটি জনাব রাজিকুজ্জামান রতন বলছেন যে সরকার ইউনূস সরকারের পথে হাঁটছে কিনা, আপনার কাছে এই প্রশ্নটি ছিল, আসলে কি তাই? না, এটা একটা গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত সরকার ইউনূস সরকারের প্রতি হাঁটবে কেন? কারণ বিএনপির একটা দায়বদ্ধতা আছে জনগণের কাছে, কারণ তাদের ম্যান্ডেটের মাধ্যমে সে রাষ্ট্র ক্ষমতা। কিন্তু ইউনূস সরকার কি সেটা ছিল না। কারণ ইউনূস সরকারের কারো ভোটও সে হয় নাই, বরং সবার একটা ঐক্যমতের ভিত্তিতে যেই দায়িত্বটা তাকে দেওয়া হয়েছিল সেই দায়িত্বটা পালনে সে সফল হয়েছে বলে আমরা মনে করি না। কারণ দর্শক একটা মব কালচার তৈরি করেছে, তারপর একটা বিদেশি একটা প্রেসক্রিপশন আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছে, যেমন যে কথাটি রতন ভাই বলেছে, আজকে ব্লেমটা আমাদেরকে নিতে হচ্ছে যে আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি। এখন চিন্তা করতে হবে এটা কতটুকু দেশের স্বার্থ সংরক্ষিত হয়েছে, এটা নিয়ে এখন প্রশ্ন। এখন রতন ভাই বলেছে যে বিএনপি কথা বলা উচিত, বিএনপির ভূমিকাটা কি। এখানে দেখেন, বিএনপি রাষ্ট্র দায়িত্বটা গ্রহণ করেছে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ নিয়ে। আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত হলো পোশাক শিল্প, গার্মেন্টস, জনশক্তি। কিন্তু আপনি দেখবেন ট্রাম্প কিন্তু এটাকে ট্যাক্স কত প্রায় 36% বাড়িয়েছিল না? এখন দেখেন আমাদের এই খাতটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় অথবা চ্যালেঞ্জের মুখে পড়ে, আজকে গার্মেন্টসে কারা কাজ করে? যারা আমাদের কর্মসংস্থান আমরা দিতে পারি না, যাদেরকে শিক্ষাগত যোগ্যতা নাই, অভিজ্ঞতা নাই, এই ধরনের অসহায় লোকগুলি কিন্তু হচ্ছে মহিলারা বিশেষ করে এখানে চাকরিগুলি করে। এদেরও চাকরিটা নিশ্চয়তা দেওয়া কিন্তু আমাদের দায়িত্ব। এখন এখানে যে ট্যাক্স বাড়িয়ে দেয়, আর যদি ওই আমেরিকার মার্কেটটা হারায়, কারণ আমেরিকা হলো আমাদের সবচেয়ে বড় মার্কেট, তাইলে একটা সংকট। সুতরাং বিএনপিকে অনেক কিছু হিসাব নিকাশ করে কিন্তু এগুতে হচ্ছে। আর আমাদের একটা চ্যালেঞ্জে দীর্ঘদিন আমরা একটা ফেসিস শাসনের আওতায় ছিলাম, এই জায়গা থেকে গণতন্ত্রের উত্তরণ কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। আপনি দেখেন একটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এখনো কিন্তু আমরা লোকাল গভর্নমেন্ট করতে পারিনি, যার জন্য লোকাল মানুষ কিন্তু সেবা থেকে বঞ্চিত হচ্ছে। লোকাল মানুষের রাষ্ট্রীয় যে দায়িত্বগুলি আছে অনেকগুলি সেই থেকে তারা বঞ্চিত হয়ে তারা সেবাগুলি পাচ্ছে না। তো এখন আমাদের দেখেন এই গভর্নমেন্ট ট্রাই করছে কিভাবে দ্রুত আমরা তৃণমূল পর্যায়ে এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ফিরিয়ে দিতে পারে। সুতরাং এইসব চ্যালেঞ্জ আছে। সুতরাং ইউনূসের পথে হাঁটছে এটা পথে না, বরং বাংলাদেশকে আগামী দিনে অর্থনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে এবং এই যে মানবাধিকার বলেন, এই সামগ্রিক উন্নতি করার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। আমার মনে হয় যদি বাংলাদেশের জনগণ বা রাজনৈতিক দলগুলি বিএনপিকে সহায়তা করে বা সমর্থন করে, এবং যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি দেখেন একটা নিউ স্টাইল উনি বাংলাদেশে কিন্তু রাজনীতিতে, যে ওনার নিজের স্বাভাবিক জীবনযাপন, রাষ্ট্রকে অনেকটা কিচ্ছতা সাধন। উনি দেখেন আগে প্রধানমন্ত্রীর গাড়ি বহর ছিল, এখন নাই। আমরা দেখেছি যে আগে শেখ হাসিনা 1 বছরে খাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী অফিসে খাওয়াতে 35 কোটি টাকা ব্যয় করেছে। আর তারেক রহমান এখন যে অবস্থা, মাসে 10 লাখ টাকা যায় কিনা সন্দেহ আছে। তার প্রাইম মিনিস্টার অফিসে খাওয়ার দুপুরের বিল ছিল 750। তারেক রহমান এখন তার অফিসে জনাব মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 120 টাকা দিয়ে খাওয়াচ্ছে।
এই যে বাংলাদেশের অর্থনৈতিকভাবে, এই যে আইটি ভাবে উনি যেভাবে আপনি দেখেন ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সম্পৃক্ত করে এগিয়ে নিয়ে যাচ্ছে, কারণ আমাদের অন্যতম একটা কমিটমেন্ট যে আমরা 5 বছরে 1 কোটি লোকের কর্মসংস্থান করব। যার জন্য তো আমরা যদি বিনিয়োগ না হয় আর যদি কর্মসংস্থান না হয়, আজকে যদি শিল্পায়ন না হয়, তাহলে কিন্তু আমরা এটা পারবো না। যার কারণে একটা নতুন বাংলাদেশ গড়ার যে প্রক্রিয়া, ইতিমধ্যে আপনি দেখবেন যে সাধারণ মানুষ কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কার্যক্রমে আমরা যতটুকু এর মধ্যে একটা জরিপে দেখেছি, প্রায় 83% লোক তার এই কর্মকাণ্ডে সন্তুষ্ট। তো সুতরাং আমি মনে করি ফেসিস্টের দিকে না, বরং গণতান্ত্রিক বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য যা কিছু দরকার জনাব তারেক রহমান সেটা করে যাচ্ছে। ধন্যবাদ। জনাব রাজিকুজ্জামান রতন, বিএনপি সব সরকারি সংস্থাকে দলীয়করণ করছে, এই কথা আজকে নাহিদ ইসলাম বলেছেন, এনসিপির আহ্বায়ক। আসলে কি এই 5 মাসে কি তাই আপনি দেখলেন কিনা আসলে? আচ্ছা, এটা তো স্বাভাবিক, আমরা দেখেছি অতীতেও, এবং এটা আমার বাংলাদেশে একটা মানে রেগুলার প্র্যাকটিস। যে দল ক্ষমতায় থাকে সে তার মতো করে প্রতিষ্ঠানগুলোকে সাজায়, সে তার মতো করে সাজায়। ফলে এটা নিয়ে আহাজারি করে তো লাভ নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ কারা করেছিল? তখন তো ভিসি ডিসি নিয়োগেও তো তাদের একটা ভূমিকা ছিল। এমনকি আমরা শুনেছি যে টেলিফোন করে ভিসি নিয়োগ, টেলিফোন করে ডিসি নিয়োগ, এগুলো তারা করেছেন। কাদের কথা বলছেন? এনসিপির কথা বলছি। তখন তো তারা পাওয়ার পার্টি, তাই না? ফলে এবং জামাতও সেটা করেছে, এবং এটা নিয়ে তখন বেশ একটা ত্রিমুখী লড়াই হয়েছিল, যে একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি, এদিকে জামাত, আর উঠতি স্নেহধন্য রাজনৈতিক দল হিসেবে এনসিপি, তারাই নানা জায়গায় ভাগ বাটোয়ারা করেছে। এখন যেহেতু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, বিএনপি এখন সেটা করছে। ফলে এটা আমাদের একটা বলবো একটা রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে। আমাদের দেখা দরকার গণতান্ত্রিক সংস্কৃতিটা মার খেলো কোথায়, কেন মার খায়? আমলাতন্ত্রে যিনি আসবেন তিনি তো আমলাতন্ত্র পরীক্ষা দিয়ে এখানে আসবেন, তিনি একটা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করবার জন্য আমলা কাজ করবেন। দেখতে হবে তিনি কি তোষামোদ করে এই পদে আসছেন, কিংবা তিনি কি দুর্নীতির একটা ভাগ বাটোয়ারা করার জন্য একটা ব্যুরোক্রেটিক পলিসি তৈরি করছেন। এগুলো আমাদের দেখা দরকার। আমরা দেখুন রাজনৈতিক দলের বিচারটা করতে পারছি, কিন্তু আমলাতন্ত্রের কোনো বিচার করতে পারছি না। গত ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করার কথা আমরা বলি, তো একটা সরকার এমনি এমনি ফ্যাসিস্ট হয়ে উঠেছিল? তার প্রশাসন, তার পুলিশ, তার অন্যান্য ইভেন জুডিশিয়ারিও তাকে কি হেল্প করেনি? সেগুলো কি আলোচনায় আসবে না? ফলে আমরা মনে করি এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, যাতে ক্ষমতায় যারা থাকে তারা একটু সতর্ক থাকেন। হ্যাঁ, তাদের দলের পছন্দ মতোই। বাংলাদেশে যদি ধরা যায় যে বিভিন্ন ধরনের স্বায়ত্তশাসিত সংস্থার, নানা ধরনের সংস্থা, এগুলো সেই বাংলা একাডেমি, শিশু একাডেমি থেকে শুরু করে নজরুল একাডেমি, সমস্ত জায়গায় যে পদগুলো বন্টন করা হয়, এমনকি আমরা যদি ক্রীড়া সংক্রান্ত বিষয়গুলো দেখি, কাদেরকে দেবেন তারা? ক্ষমতাসীন দল তার পছন্দের লোকদেরকেই দেবে। আমরা বলতে চাই এটা যে পছন্দের দল লোককে দেন আর অপছন্দের লোক দেন। যখন কেউ কোনো একটা পদ হোল্ড করে, রাষ্ট্রের টাকায় যখন তার বেতন চলে, তখন তিনি যেন একটা নিরপেক্ষ ভূমিকা পালন করেন। একজন বিচারপতি কি কোনো রাজনৈতিক মত থাকতে পারে না? কিন্তু যিনি যখন বিচার করবেন তখন তিনি তার আইনের কাঠামোর মধ্যে থেকে বিচার করছেন কিনা। কারণ আমরা দেখি এক সরকারের আমলে যিনি জামিন পান, সেই সরকার চলে গেলে সেই ধরনের ঘটনায় আর তিনি জামিন পান না। তাতে কি তখন বলবো যে বিচার নিরপেক্ষভাবে হচ্ছে? এই প্রশ্ন কি উঠতে পারে না? যে অপরাধ এক সময় জামিনযোগ্য, সেই অপরাধে আর এক সময় গিয়ে অজামিনযোগ্য হয়ে যায় কেন? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এই প্রশ্নগুলো আমাদের করা দরকার। শুধু দলীয়করণ করলে এটা বড় কথা নয়, কথা হচ্ছে যে তিনি তার নিরপেক্ষতা লঙ্ঘন করছেন কিনা, তিনি জনগণের প্রতি তার যে দায়িত্ব পালন করার কথা, জনগণের ট্যাক্সের পয়সায় চলে জনগণের প্রতি দায়িত্ব পালন করছেন কিনা, এই জবাবদিহিটা হওয়া দরকার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হওয়া দরকার, যে আমাদের প্রত্যেকটা সরকারি কর্মকর্তা বলি বা আমলা বলি, তারা যেন তাদের আয় ব্যয়ের হিসাবটা দেন। প্রত্যেকটা আমাদের সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে যে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না। ফলে তাদের জন্য একটা আয় ব্যয়ের হিসাবটা নিয়মিত দেন, এই বিধানটা চালু হোক। তারা দুর্নীতি করেন, ক্ষমতার সঙ্গে থেকে দুর্নীতিটাকে পাকাপোক্ত করেন, নাকি দুর্নীতি সহায়ক পরিবেশ তৈরি করেন, সেগুলো নিয়ে আমরা রাজনীতিতে হয়তো মাঠে অনেক কথা বলবো। কিন্তু খেয়াল করতে হবে তিনি কত আয় করেন এবং কত ব্যয় করেন। যা আয় করেছেন তা বিধিসম্মত হবে কিনা, যা ব্যয় করেছেন সেটাও বিধিসম্মত হবে কিনা, এগুলো জায়গায় যদি আমরা ধরি,
তখন দলীয় লোক বসলো কি নির্দলীয় লোক বসলো এটা বড় কথা না, কথা হচ্ছে তিনি সার্ভিসটা ঠিক মতো দিচ্ছেন কিনা। আমাদের নজরটা এখন এই দিকে দেওয়া উচিত। ধন্যবাদ। আমি আবারও বিরতি থেকে ফিরে এই আলোচনা আবার ফিরতে চাই। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক নিচ্ছে আরও একটি বিরতি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি এবিএম মোশাররফ হোসেন এমপি। আপনার কাছে আসি যে দেশের রাজনীতি কি এখন হাকডাক নির্ভর কিনা? গণভোটের ফয়সালা সংসদে না হলে রাজপথে করবেন, এমন কথা বলেছেন জামাতের আমির। গতকালই তিনি বলেছিলেন। মানে বিষয়টা কি এখন সরকারের 5 মাস হলো মাত্র, গণতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিক যে একটি নির্বাচনের মধ্যে দিয়ে সরকার আসলো, না এখানে আমি হাকডাকি নাকি অন্য এটা কিছু আছে? এটা এটা আমার মনে হচ্ছে এটা হাকডাকের মতোই অবস্থা। কারণ আপনি দেখেন একটা সরকার মাত্র 5 মাস ক্ষমতা এসেছে, আমরা এটা প্রফেশনাল পিরিয়ডও তো বলে একটা কথা আছে, সেই সুযোগটাও তারা দিতে চাচ্ছেন। এখানে সংকটটা কি? যেমন আমি তো সংসদ সদস্য, আমি দেখেছি যে আপনি দেখবেন ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় ছিল তার 133টা অর্ডিন্যান্স জারি করেছিলেন। বাধ্যবাধকতা অনুসারে আমরা কিন্তু 198টি আমরা আইনে পরিণত করেছি। বাকিগুলির ব্যাপারে আজ আমাদের কিছু আপত্তি ছিল, সরকারি দলের কিছু আপত্তি ছিল, সেখানে আমাদের পক্ষ থেকে আইনমন্ত্রী স্পষ্ট বলেছে যে এই অর্ডিন্যান্সগুলি পরবর্তীতে আমরা আরো যাচাই বাছাই করে আইনে পরিণত করব। বিএনপি এগুলি করবে না এটা কিন্তু বলে নাই। এক, তারপর এখানে রতন ভাই আছে। রতন ভাই আমি জানি না ঐক্যমত কমিশনে গিয়েছেন কিনা, আপনারা মনে হয় জান নাই, তাই না? আমাদের দল থেকে গিয়েছে, আমাদের সাধারণ সম্পাদক ছিলেন। তো সেখানে আপনি যদি দেখেন ঐক্যমত কমিশনের কি ছিল, ঐক্যমত কমিশনের সকল রাজনৈতিক দলগুলি মিলিয়ে 84টি বিষয় ঐক্যমত হয়েছে বিষয়, এর মধ্যে 30টি বিষয় সর্বসম্মতিক্রমে, এবার কোনো দলের কোনো আপত্তি নেই, এগুলি বাস্তবায়িত হবে। বাকিগুলিতে কোথাও বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, কোথাও জামাতের আছে, কোথাও এনসিবির আছে, অন্য দলগুলির আছে। সিদ্ধান্ত কি হয়েছিল যেদিন স্বাক্ষর, আপনার নিশ্চয় মনে থাকার কথা গণমাধ্যমের কর্মী হিসাবে, যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতিকে সাক্ষী রেখে সেই দিন সনদ দেখে স্বাক্ষর করেছিলেন। সেখানে কিন্তু সনদ স্বাক্ষর হয়েছিল নোট অফ ডিসেন্ট সহ, আপত্তি সহ। কিন্তু আপনি দেখলেন এবং রাজনৈতিক দল, এবং ওই আপনি যদি ওইটা দেখেন জুলাই সনদটা, সেখানে স্পষ্ট ভাষায় বলা আছে 1 দফা থেকে শুরু করে 47 দফা সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হবে। নট কিন্তু ওই সংবিধান সংস্কার কমিশনটা কোনো বলে, ডাইরেক্ট বলা হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হবে। কিন্তু আমরা হঠাৎ দেখলাম কি 25 দিন পর হঠাৎ সরকার একটা আদেশ জারি করলেন। আদেশ, আগেরটা কিন্তু অর্ডিন্যান্স, আপনাকে ডিফারেন্সটা বুঝতে হবে। জারি করলেন উইদাউট নোট অফ ডিসেন্ট ছাড় এবং তাদের নিজস্ব কিছু মতামত দিয়ে, যেখানে নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখই নেই। তাইলে আপনি একবার জাতির সামনে সনদে বললেন যে স্বাক্ষর নিলেন যে আমি এই বাস্তবায়ন করব, তাহলে আপনি আদেশের যদি আপনি চেঞ্জ করেন তাহলে যারা স্টক হোল্ডার তাদেরকে আপনি আলোচনা করবেন না, করা হয়নি। আপনার নিশ্চয় মনে আছে পরের দিনই বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস কনফারেন্স করে বলেছে যে এই আদেশ জারির মাধ্যমে জুলাই সনদের সাথে এবং বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে। তাহলে আমাদের বক্তব্য কিন্তু স্পষ্ট। এবং ওখানে কি ছিল নোট অফ ডিসেন্টে, যে যারা যেই দলগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছে আগামী নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এগুলি উল্লেখ করবেন, তার পক্ষে যদি জনগণ রায় দেয় সেই হিসেবে বাস্তবায়ন করবে। তো আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছি, জনগণ আমাদেরকে 2/3 মেজরিটি ভোট দিয়েছে, এখন আমরা কোনটা করব? জনগণের কাছে আমরা যেটা উপস্থাপন করে যে রায়টা পেয়েছি সেটা বাস্তবায়ন করব, না যেটা আদেশে তারা রাজনৈতিক দলগুলিকে বাইপাস করে যে আদেশ জারি করেছে সেইটা? এক। দ্বিতীয়ত আরেকটি এখানে কনস্টিটিউশনাল একটা ডিবেটও আছে, সেটা হলো এই ইউনূস সরকারটা ছিল সম্পূর্ণ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, যে আমাদের যে সংবিধান আছে সংবিধান অনুসারে চলেছে। এই সংবিধানে জুলাই আদেশ, রাষ্ট্রপতি আদেশ দেওয়ার কোনো ক্ষমতা নাই। কারণ 1972 সালের 26শে মার্চ যখন আমাদের সংবিধান প্রণয়ন করা হয়েছিল, এর আগে স্বাধীনতার পর প্রায় 1 বছর রাষ্ট্রপতি আদেশের মাধ্যমে পরিচালিত হয়েছে। কিন্তু ওই সংবিধান প্রণয়নের সময় বলা হয়েছে আজকে থেকে রাষ্ট্রপতির আদেশ, অর্ডার মানে আদেশ জারি করার ক্ষমতা রহিত করা হলো। তাহলে আপনি কোন ক্ষমতা বলে আদেশ দিলেন বলেন? তো যার জন্য আজকে যেই কথাগুলি জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে
এগুলির সম্পূর্ণ রাজনৈতিক একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে, যেটা জুলাই সনদের সাথে ন্যূনতম কোনো মিল নাই। এক, ধরে নিলাম ওনারা বলছে যে গণভোট বাস্তবায়ন করতে হবে, তো বিএনপি তো 51% ভোট পেয়েছে, তার যে জোট সহ আমরা 56% ভোট পেয়েছি, তো ওই 51% 69% ভোটের মধ্যে কি 56% নাই? যদি মনে করেন আমরা বেরিয়ে গেলাম, তাহলে কয় পার্সেন্ট ভোট থাকে? 9 আর 4 13%। তার মানে 13টা বাস্তবায়ন করবেন না 56টা বাস্তবায়ন করবেন? তো এই ডিবেটগুলি আপনাকে যৌক্তিকভাবে আলোচনা করতে হবে। আপনি শুধু বিরোধীদের খাতির বিরোধিতা করবেন তাই না। ইতিমধ্যে আমরা নির্বাচনে 31 দফা দেখেন, আমরা 31 দফা যে কমিটমেন্টগুলি আমরা জাতির কাছে করেছিলাম, আমরা এখনো তো বলছি ডিটারমাইন্ড। আমরা বলেছি একটা জাতীয় সরকার গঠন করব, আমরা সকল দল মিলিয়ে এককভাবে জিতলো। আপনি দেখেন বিএনপির বাইরেও আজকে আমরা বেশ কয়েকটি দলকে নিয়ে সরকার গঠন করেছি, আমাদের কমিটমেন্ট আমরা ফিল আপ করেছি। আমরা বলেছি আগামী দিনে সকল নির্বাচন কেয়ারটেকার অধীনে হবে। ইতিমধ্যে হাইকোর্ট রায় দিয়েছে এবং সংসদে যে আইন পাশ করতে হবে, আমাদের দলের পক্ষ থেকে বলে সংসদে এটা পাশ করা হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর আমরা করেছি, সেটা সামনে বিল আসবে। আমরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের কথা বলি, সেইটা আসবে। আমরা আপার হাউসের কথা বলি, সেইটা আমরা অলরেডি বাস্তবায়ন করেছি। আমরা আর্টিকেল 70 সংশোধনের কথা বলি, আপনি কোনটা বিএনপি বাস্তবায়ন করেনি? এবং আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে যে জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বিষয় আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তো এর চেয়ে জাতির কাছে কমিটমেন্ট করার আর কোন বিষয় আছে? তারপরে কেন এত বিরোধিতা? এটা হলো জামাত রাজনীতির মাঠে টিকে থাকার জন্য তাদের একটা শেষ আকুতি, আর বাইরে কিছুই না। জি, আমি একটু যেতে চাই জনাব রাজুকুজ্জামান রতন আপনার কাছে। এখন আসলে রাজনীতিটা কি নিয়ে? এই যে আমরা লক্ষ্য করছি যে বিরোধী দলের পক্ষ থেকে রাজপথে নামার হুমকি দেওয়া হচ্ছে, পদত্যাগ করার হুমকি দেওয়া হচ্ছে, এটি আসলে কেন? এটা রাজনীতিতে মূল জিনিসটাকে একটু আড়াল করারও চেষ্টা হয়। যেমন ক্ষমতাসীন যারা, তারা রাষ্ট্র পরিচালনা করবেন, তার সব কথা আমার পছন্দ হবে না। যে জায়গাটা আমার অপছন্দ হবে সেই জায়গাটা কথা বলার দায়িত্বটা বিরোধী দলের থাকে। এবং বিরোধী দল এটা না করলে সে বিরোধী দল হতেই পারে না। তাহলে তো আমরা আগের মতো সরকারের অভ্যন্তরের বিরোধী দল এইরকম একটা চর্চা শুরু হয়ে যাবে। এটা বিশ্বের কোথাও ছিল না, বাংলাদেশে একটা শুরু হয়েছিল, সেটারই কি কন্টিনিউশন হবে? ফলে বিরোধী দল অবশ্যই বিরোধিতা করবেন, কিন্তু খেয়াল করতে হবে যে আমাদের বিরোধিতার মানে বর্ষা ফলকটা কোন দিকে। যেমন আমরা আমাদের জায়গা থেকে বিরোধিতার দিকটা আমরা কিন্তু বারবার স্পষ্ট করছি যে এই দেশ অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা নিয়ে বারবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। আন্দোলনের পরে আমাদের প্রত্যাশাগুলো মার খেতে থাকে। এবার যেন সেটা না হয় সেই কথাটা আমরা বলি। কোথায় কোথায় মার খাওয়ার আশঙ্কা আছে সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করি। আমরা শ্রমিকের কথা বলি, কৃষকের কথা বলি, আমরা দ্রব্যমূল্যের কথা বলি, আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলি, আমরা বিদেশের সঙ্গে অসম চুক্তির কথা বলি, আমরা তেল গ্যাস খনিজ সম্পদের উপর আমাদের রাষ্ট্রের কর্তৃত্বের কথা বলি, আমরা সরকারি সম্পদ যেন বেসরকারি হাতে তছনছ হয়ে না যায় সেই কথাগুলো বলি, এবং আমরা সাথে সাথে বলি একটা গণতান্ত্রিক সংস্কৃতি যেন থাকে। একটা বিষয় আমার কথা আপনি মানতে নাও পারেন, কিন্তু আমাকে কথা বলার সুযোগটা তো আপনি দেবেন। এবং আমার কথার যদি অন্যায্য হয়, কথাটা যদি অন্যায্য হয়, আপনি যুক্তি দিয়ে এটা ধরিয়ে দেবেন যে আমার কথাটা ঠিক নয়। আমিও তাহলে যদি পারি আপনার কথাটা যুক্তি দিয়ে আমি ধরিয়ে দেব। রাজনীতিতে এই পরমত সহিষ্ণুতার জায়গাটা থাকুক। ফলে এটা নিয়ে যত ধরনের বিরোধিতা করা দরকার সেটা আমরা বিএনপির সঙ্গে করছি, কারণ সংসদের কাজ কি হবে? কিন্তু জুলাই সনদ এবং গণভোট নিয়ে কেন এই বিরোধিতা? না, সংসদের কাজটা কি হবে? সংসদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, আর সংসদের কাজ হচ্ছে সংবিধান সংশোধন করা, জি, তাই তো? এখন জুলাই সনদ এটা একটা চিরস্থায়ী বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং এই বিতর্কটা ইউনূস সরকার খুব ভালোভাবে পাকিয়ে দিয়ে গেছেন। এই বিতর্ক কিন্তু আমৃত্যু এটা শেষ হবে না। কেউ বলবে জুলাই সনদ মেনেছেন, কেউ বলেন মানেন নাই। আসলে জুলাইয়ের চেতনাটা তো ভুলণ্ঠিত হয়ে যাচ্ছে সনদ নিয়ে। এখন আমাদের দল বাসদ, ওখানে আমরা ঐক্যমত্য কমিশনের পুরো সময়টাতে আমরা আলোচনায় ছিলাম, আমরা বিতর্ক করেছি, আমাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং শেষ পর্যন্ত যখন দেখলাম এমন একটা বিষয়ের উপর সিগনেচার করা হচ্ছে, আমাদের দল আমরা কতটুকু জনগণের ভোট পেয়েছে এটা পরের প্রশ্ন, কিন্তু আমরা বলেছি যে এই যে 4টা প্রশ্নে যখন আপনি গণভোট করবেন, কিংবা এই যে সনদ যেটা করলেন যে এই সনদের প্রতিটি বিষয় মানিয়ে চলিব, তো ওখানে তো আমার নোট অফ ডিসেন্ট আছে, তার প্রতিটি বিষয় মানিয়ে চলিব কিভাবে আমি ওখানে স্বাক্ষর করতে পারি? যে কারণে বাসদের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করি নাই। বিএনপি কেন স্বাক্ষর করেছে? বিএনপি সেটা পরিষ্কার করে বলেছে যে সেই সময় যদি স্বাক্ষর না করি তাহলে হয়তো নির্বাচনটাই হয় না। তো বিএনপি তো তার অবস্থানটা বলেছে, কিন্তু আমরা বাসদের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করি নাই, কারণ এই শুরুতেই মনে হলো
একটা প্রতারণামূলক জায়গায় আমাদেরকে স্বাক্ষর করতে বলা হচ্ছে। অদ্ভুত ব্যাপার দেখুন, এনসিপি কিন্তু স্বাক্ষর করে নাই। এনসিপি স্বাক্ষর করেছে কখন? সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পর। ওই স্বাক্ষরের কোনো মূল্য থাকে? তারপর তারা ওই স্বাক্ষর নিয়ে কথা বলছে এখন। আর এখন একটা প্রশ্ন আসলো যে দুইটা যে শপথ নেওয়া হয়েছিল, একটা সংবিধান সংস্কার পরিষদের শপথ, এটা ওরা নিছে, হ্যাঁ জামাত নেওয়া হয়েছিল, এটার কোনো আইনগত ভিত্তি কি আছে? যদি আইনগত ভিত্তি না থাকে তাহলে ওই শপথের মূল্য কি? যিনি এই শপথ পড়িয়েছেন তিনি কি সংবিধান লঙ্ঘন করেছেন? এই প্রশ্ন যদি ওঠে, মানে কত রকমের জটিলতার মধ্যে দেশটাকে আটকে রাখা হয়েছে। এই জটিলতাগুলোর কিছু হচ্ছে কৃত্রিম, কিছু হচ্ছে পরিকল্পিত, কিছু হয়তো ভুল ভ্রান্তিও থাকতে পারে, অজ্ঞতাজনিত ভুলও মানুষ করে। তো এটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, এই যে সংস্কার পরিষদের যে শপথের কথা বলছেন, এটি নিয়ে আপনার মন্তব্য কি এই বিষয়টি নিয়ে? এটা একটা অপ্রয়োজনীয় শপথ ছিল এবং এই শপথ বিতর্ক আমাদের অনেকদিন চলতে থাকবে, যে কারণে এখন দেখুন পক্ষ থেকে বলা হচ্ছে যে অসাংবিধানিক। অবশ্যই কনস্টিটিউশন অনুসারে অসাংবিধানিক। এখন যারা শপথ নিয়েছিলেন তারা তো এখন এই ব্যাপারে আর খুব বেশি কথা বলছেন না, কারণ এই কথাটা বলবেন কিভাবে? কারণ তাকে তো একটা আইনি বিধিবিধান তো দেখাতে হবে, কিন্তু এটা তো তারা করেছেন। ফলে এরকম অনেকগুলো বিষয় আমরা দেখব যে আমরা জুলাইয়ের চেতনা ছিল একটা বৈষম্যবিহীন একটা বাংলাদেশ করার, গণতান্ত্রিক বাংলাদেশ করার। 15 বছর নির্বাচনের নামে যা হয়েছে, এই খেলা যেন আর বাংলাদেশে না হয়। এই সরকার এই পথে কতটুকু এগোচ্ছে বা এখন পর্যন্ত কোথায় আমরা আছে? এই সরকারকে বারবার একটা সতর্ক পর্যবেক্ষণে রাখবো। এই সরকার নয়, যে সরকারই থাকুক, সেই সরকারকে একটা সতর্ক পর্যবেক্ষণে রাখাটা একটা রাজনীতি সচেতন মানুষের দায়িত্ব। ফলে আমরা সেই কাজটা করে যাব। যেখানেই তা আমাদের মনে হবে যে এই প্রশ্নে আমাদের দ্বিমত আছে, সেই কথাটা যেন আমরা সাহসের সঙ্গে বলতে পারি। সেই সাহসটা রাজনৈতিক দলের থাকতে হবে, আর সেই সুযোগটা সরকারের দিক থেকে দিতে হবে। অনেক সময় সাহস থাকলে, সাহসে একটু আগে আমি শুনছিলাম যে মির্জা ফখরুল সাহেব একসময় বলছিলেন দুঃখ করে, আমাদের বাকিটা জীবন বোধহয় জেলখানায় কাটাতে হবে। ফলে সাহসের সঙ্গে সত্য বললে অনেক সময় ঠাই হয়ে যায় জেলখানায়। সেইরকম পরিস্থিতি যেন না হয়। অসংখ্য ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন এবং এবিএম মোশাররফ হোসেন এমপি, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আড়াই ল্যাঙ্গুয়েজ চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।